বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব ৮। শুরুতেই দেখায় রাজা ডুয়ানিয়ন ঝ্যাং রানী জিনফেংকে জ্যোতির্বিদ বৈধশালা থেকে নিয়ে আসে। পর দেখায় পরের দিন সকাল হয়ে গেছে, জিনফেং উঠেই দেখছে যে তার গায়ে প্রচন্ড ব্যথা। তার অ্যাটেন্ডার সুফাংকে ডেকে জিজ্ঞেস করে তার গায়ে এত ব্যথা কেন। হয়তো এটা বেশি সুরাপান করার জন্য হতে পারে। জিনফেং এখানে জানতে চায় সুফাং এর থেকে, সে তো জ্যোতির্বিদ বৈধশালায় ছিল, সে ঘরে কি করে এলো। এবং তাকে জানায় ডুয়ানিয়ন ঝ্যাং মহামহিম তাকে ঘরে এনেছে। জিনফেং সুফাংকে বলে যে এত মদ পান করার পর সে একটা জিনিস বুঝতে পেরেছে, ভালোবাসা কিছু না। সামনে থেকে সুফাং যেন নাম না নেয় জিনফেং এর সামনে, কারণ সে জিনফেংকে শুধুমাত্র ভালোবাসবে, অর্থাৎ নিজেকে। আজকে সে মানুষ হিসেবে মনে করে না, এখন তাকে নতুন নাম দিয়েছে ঘৃণিত মানুষ। এখন জিনফেংকে জানায় এগুলো মহারাজের প্রতি অশিষ্ট আচরণের জন্য রানী শাস্তি পেতে পারে। সুফাংকে জানিয়ে দেয় সব ঠিক আছে, সব মেনে নিচ্ছে, কিন্তু সে কিছুতেই কিছু ভয় পায় না। আজকের পর থেকে জিনফেং শুধুমাত্র নিজের জন্য বাঁচবে। উনি রানীর কক্ষে মহারাজের পাঠানো একজন সন্দেশী আসে, জানায় যে মহারাজ রানী জিনফেং এর জন্য একটা সন্দেশ দিয়ে পাঠিয়েছে। সেই খবরটা হলো যে মহারাজ চাইছে জিনফেং তাড়াতাড়ি মহল ছেড়ে চলে যাক, কারণ আর তার প্রয়োজন নেই মহলে তাকে। এটা শুনে জিনফেং দিকে তাকায় সুফাং। রাগে গজগজ করে বলে যে ঘৃণিত মানুষ ডুয়ানিয়ন ঝ্যাং। এদিকে দেখায় রাজার কক্ষে সবাই কথা বলছে। ওয়ান্ডার সু রাজাকে বলছে যে সকালের তাহি হলের সভায় চ্যান্সেলর লিউসির সম্মুখীন হতে রাজা কি চিন্তিত। ঝ্যাং জানায় যে আগেও সম্মুখীন হয়েছে সে লিউসির, কিন্তু জানে না লিউসি কি পরিকল্পনা করছে এখন। তার অ্যাটেন্ডার সুয়ান রাজা থেকে জানতে চায় যে একজনকে দিয়ে সে মহারানীকে বলতে পাঠিয়েছে আর রাজমহলে কোনো আবশ্যকতা নেই, তাই তাকে চলে যেতে। কি সত্যি চাইছে যে রানী জিনফেং মহল ছেড়ে চলে যাক, নাকি এখন রাজা ঝ্যাং সরাসরি লিউসির বিরোধী হবে। ঝ্যাং বলে যে জিনফেং এর সাথে বিয়ে দেওয়ার জন্য সে সব ধরনের ব্যবস্থা নিয়েছিল এবং সেটাই করেছে। এখানে বলা যেতেই পারে যে ভবিষ্যতে জিনফেংকে সে ব্যবহার করবে নিজের জন্য। রাজা ঝ্যাং এটাও বলে যে এটাও ঠিক যে তার মনে রানী জিনফেং এর জন্য কোনো ভাবনা চিন্তা নেই। তো এটাও সত্যি কথা, জানে যে রানী জিনফেং তার বাবা লিউসির মতো কোনোভাবেই খারাপ মানুষ না। লিউসির সাথে মহারাজের যে সম্মুখীন ঝামেলা হয়েছে, ভবিষ্যতে সম্ভাবনা আছে আরো খারাপ কিছু হওয়ার, আর এইসবের মাঝখানে পড়ে হয়তো রানী জিনফেং এর ক্ষতি হতে পারে। তাই রাজা ঝ্যাং চাইছে যে রানী জিনফেং যাতে মহল ছেড়ে চলে যাক। চাই রাজা ঝ্যাংকে বলে যে রাজা ঝ্যাং একদম জীবিত বুদ্ধদেবের মতো। তো সমস্যাটা একটাই জায়গায় যে মৃত সম্রাটকে নিযুক্ত করে গেছে এবং এটাই হৃদয় বিদারক, তার থেকে পিছু ছাড়ানো মুশকিল। তার সাথে বারবার রাজাকে সম্মুখীন হতেই হয়। ওয়ান্ডার সু বলে এত বেশি না ভাবতে এবং লিউসির বিরুদ্ধে কি করে পরিকল্পনা তৈরি করা যায় সেটা ভাবতে হবে, বলে তার সম্মুখীন হওয়া সমস্যাজনক। তখনই রাজার কক্ষে অর্থাৎ জুয়ানচেন হলে রানী জিনফেং উপস্থিত হয়ে যায়। ওখানে রাজার পুরো নাম ডুয়ানিয়ন ঝ্যাং বলে তাকে সম্বোধন করে। ধমকে জানতে চায় রাজার থেকে যে সে কি ধরনের মানুষ, একজন অযোগ্য সম্রাট আর তার বাবা লিউসি একজন চালাক অধিকারী, তাদের দুজনকেই তার সাথে এরকম খারাপ ব্যবহারের জন্য পে করতে হবে। ফেং বলে সে হয়তো ভুলে যাচ্ছে যে রানী এখন জিনফেং, জিনফেং এখন রানী। এখানে সে কোনোভাবেই তাদের কারোর থেকে কোনো কম না, সে কারোর কথা উদ্বোস করারও মেয়ে না, তাকে কেউ গুলি করে চলে যাবে এটা সে সহ্য করবে না। ঝ্যাং বলে রানী জিনফেংকে তার গলার স্বর টোন ঠিক করতে সে মহল থেকে যাবে না, কারণ তার সমস্যাটা কোথায়। রানী জিনফেং বলে সে রাজা ঝ্যাং যদি মনে করে রানী জিনফেং এর সাথে সে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারবে, কারণ রানী এখন প্রতিষ্ঠিত শালীন এবং যথেষ্ট বিনম্র, সে ভুল করছে। ঝ্যাং বলে সে তাকে সাবধান করছে তার আচরণ ঠিক করতে। সে বলে সে চাইলে রাজার কক্ষ অর্থাৎ জুয়ানচেন হলকে আগুন লাগিয়ে দিতে পারে। ঝ্যাং বলে তার সাহস কি করে হলো। চাই অ্যাটেন্ডার সুয়ানকে বলে যে কিছুক্ষণ আগে রানী জিনফেং এর তারিফ করছিল মহারাজ, এখন সে কিভাবে পাল্টে গেছে। সুয়ান বলে এই মন পরিবর্তনের কারণ সে বুঝতে পারছে না। ফেং এখানে বলে এই পরিবর্তন দেখে ভালো লাগছে না তাদের, আসলে সে আগের জিনফেং কোনোভাবেই না, তার মন পাল্টে নিয়েছে এত কিছুর পর। ফেং রাজা ঝ্যাংকে বলে যে নিজের ভাবনা চিন্তার প্রতি সে সবসময় ইমানদার থাকে, রাজার প্রতি সে মোহে অন্ধ হয়ে গেছিল, এটা একদম সত্যি। এখন সে রাজার প্রতি এই ব্যবহারই করবে। সে বলে যায় সময়ের সাথে দেখতে থাকতে যে সে কি করে। এদিকে দেখায় তাহি হলে রাজ্যসভার বৈঠক বসেছে। রাজা ঝ্যাং জিজ্ঞেস করছে যে গ্র্যান্ড চ্যান্সেলর লিউসি কোথায় উপস্থিত নেই কেন। সবার একজন আধিকারিক সামনে এসে ঝ্যাংকে জানায় লিউসি শরীরটা সুস্থ নয়, সে জানিয়েছে যখন তার মনে হবে শরীর সুস্থ হবে তখন সে আসবে। সকল আধিকারিক বলতে থাকে যে লিউসিকে ছাড়া কাজ কি করে হবে, প্রজেক্টের প্ল্যানের পরিকল্পনা সবকিছু বিষয় নিয়ে কথা বলা ছিল লিউসির সাথে তাদের। রাজা ঝ্যাং মনে মনে ভাবে যে স্করপিয়ন লিউসি আবার মনে মনে কি পরিকল্পনা করছে। দেখে দেখায় জ্যোতির্বিদ বৈধশালায় রানী জিনফেং সেখানের মুখ্য আধিকারিক প্রিন্স লংগিউর সাথে বসে। জিনফেং একটা লেখা লিখেছে কাগজে, এটা পুরো মহলের মধ্যে অ্যানাউন্স করতে বলছে প্রিন্স লংগিউকে। লংগিউ প্রথমে ভীষণ হ্যাপাজেট করলেও পরে সেটা পড়তে অ্যানাউন্স করতে রানীর নির্দেশে শুরু করে। ঘোষণায় লংগিউ বলতে থাকে মহলের সদস্যদের জিনফেং এর তরফ থেকে প্রত্যেকের যুব অবস্থায় মানুষ একবার অন্ধ হয়ে যায় প্রেমে। এখানে রানী জিনফেং এর চোখ খুলে গেছে, সে এখানে তার মন ঠিক করে নিয়েছে। আজ থেকে মহারাজ আর রানীর রাস্তা আলাদা, সাথে মহলে থাকা সত্ত্বেও। দিয়ে জিনফেং এটাও বলায় যে একসাথে যেন রানী আর রাজার নাম কেউ উচ্চারণ না করেন। রাজা ডুয়ানিয়ন ঝ্যাং একজন ঘৃণিত ব্যক্তি বলে ঘোষণা শুনে চারিদিকে
চারিদিকে প্রত্যেকে রাজা তাকে হলে রাজ্যসভার অধিকারী মহারানী চোং ইউনিয়ন হলে আসতে থাকা লিউ বায়ু প্রত্যেকে অবাক হয়ে যায়। নির্ভীক বৈধশালার আধিকারিক লোংইউ জানায় জিনফেং তো আর খারাপ ব্যবহার করতে পারছে না, ফেং এবার বাকিটা নিজে পড়ে নিক, বাকিটা ঘোষণা করে নিক। ফেং বলতে শুরু করে যে সে এখনো বুঝে গেছে ডুয়ানিউন ঝ্যাং না একজন ভালো নাই একজন ভালো ভালো রাজা হওয়ার যোগ্যতাই রাখে না। রানী জিনফেং আগ্রহ করছে রাজ্যসভায় সবাই হলে সবার থেকে রাজা রানীর ব্যাপারে তারা যেন কোনো কথা না বলে। জিনফেং এর মতে রাজা একজন অত্যন্ত নিরীহ এবং বোকা লোক। রাজা ঝ্যাং রাগের মাথায় রাজ্যসভার বৈঠক ডিসমিস করে দেয় সকলকে। রেগে রানী জিনফেংকে খুঁজতে বেরোয়। আবার দেখায় দুই মহারানী তার পরিবার নিয়ে তার 3 সহকারী অর্থাৎ কমান্ডার সু শেফ চাই চিকিৎসক সেনেওকে প্রশ্ন করছে গতকাল পর্যন্ত রানী জিনফেং তো একদমই ঠিক ছিল, সে তাহলে এরকম ব্যবহার কেন করছে, এরকম আচরণ কেন করছে। তাই হলে রাজ্যসভার বৈঠকে প্রধানমন্ত্রী লিউ শিও অনুপস্থিত ছিল। ঘটনাটা ঘটছে কি মহলে সেনেও সমস্ত ঘটনা জানায় এমপ্রেস ডাওগারকে। বলে যে রাজা ঝ্যাং রানী জিনফেংকে সত্যিটা জানিয়ে দিয়েছে যে তার মতো মহিলা তার পছন্দ না। সম্রাটের মরণোত্তর আদেশ অর্থাৎ ছোটবেলায় হয়ে যাওয়া এঙ্গেজমেন্টের জন্য বাধ্য হয়েছে সে রানী জিনফেংকে বিয়ে করতে। কথাগুলো রানী জিনফেং এর খারাপ লেগে গেছে, তার অনুরাগ রাগে পরিণত হয়ে গেছে, সে এহানো আচরণ করে যাচ্ছে। ডাওগার জানায় সে তো ভেবেছিল যে রাজা আর রানীর মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। চিকিৎসক সেনেও জানায় যে গ্র্যান্ড চ্যান্সেলরের অনুপস্থিতির কারণ আর একটাও গতকাল এই গ্র্যান্ড চ্যান্সেলরের বাড়ি গিয়ে সিন ক্রিয়েট করে এসেছে। ডাওগার আর কনসার্ট ডাওগার বলে বাবা এটা তো খুব খারাপ ব্যবহার হয়েছে, কম আচরণ তো তারা রানী থেকে কখনোই করেনি। সব বিষয়ের আশা কুমার ডুয়ানিউন চং রানী জিনফিং এর ব্যাপারে বলে যে তাদের বৌদি তাদের আসল রং দেখিয়ে দিয়েছে। তো ভেবেছিল যে রানী একজন দয়ালু মহিলা, না ইউনিয়নও এখানে বলে বসে। তার মুখ দিয়েও জোর করে দাদার বউ কথা বলিয়েছে। এখানে ইউনিয়ন আগে থেকেই জানতো যে জিনফিং গন্ডগোলের মহিলার সাথে তার দাদার জায়গায় কালো ভাল্লুককেই মানায়। ডাওগার এখানে ভীষণ রেগে যায়, বলতে থাকে যে রানী জিনফিং কোনোভাবেই রানী হওয়ার উপযুক্ত না, সকলের জন্য সমস্যা তৈরি করেছে বলে চিন্তা বাড়িয়ে দিয়েছে। এতদিন সে চেয়ে এসেছে রাজা ঝ্যাং আর গ্র্যান্ড চ্যান্সেলর লিউসি সম্পর্ক ভালো। জিনফিং এখানে বিপরীত পরিস্থিতি তৈরি করে আরো খারাপ করে দিয়েছে। জিনফিং শাস্তির উপযুক্ত কাজ করেছে। সেনেও এখানে এমপ্রেস ডাওগারকে সাজেস্ট করে যে তাকে শাস্তি দিতে না, এতে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ডাওগার জানতে চায় তাহলে তার মতামত কি। সেনেও বলে এই বিষয়টা রাজার উপর ছেড়ে দিতে, সে বুদ্ধিমান, সে সামলে নেবে ব্যাপারটা। দেখায় রাজা তেড়ে মেরে রানী জিনফিংকে খুঁজতে যাচ্ছে। সুয়ান তাকে বলছে আসতে চলছে, সে তার সাথে হাঁটতে পারছে না। হ্যাং বলছে রানীকে সে রিলেশন শিখিয়েই ছাড়বে, জল মাথার উপর দিয়ে চলে গেছে। জিনফিংকে সামনে আসতে দেখেই দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে তাকে ধরে। ঝ্যাং জিনফিংকে থামালে জিনফিং বলে তার গায়ে হাত না দিতে। ঝ্যাং বলে সে আন্দাজ করতে পারছে কি করেছে সে। পুরো মহলে সকল ব্যক্তির সামনে তারা দুজনকেই অপমান করেছে। রাজা ঝ্যাং আর জিনফিং দুজনকে অপমান করেছে, এটা একটা ভীষণ গম্ভীর অপরাধ। জিনফিং বলে যে রাজা পাগল হয়ে গেছে আর সে ভয় পেয়ে গেছে এই বিষয়ে। জিনফিং এই দেখে ভয় পেয়ে গেছে। ফিং বলে রাজাকে যে রানী যদি তাকে অপমান করে থাকে তার মাথা কেটে দিতে। মতে আগে রাজা ডুয়ানিউন ঝ্যাং বুদ্ধিমান ছিল, এখন তার মুখ দিয়ে যা বানিয়ে বেরোয় সবই ফালতু। ফিং জানায় যে লিউসিকে সে ভীষণ ভয় পায়, এখানে সে রাজার কথা বলে। রাজা ডুয়ানিউন ঝ্যাং এখানে রানীকে মারতে ভয় পায়, তাই সে রানীর পেছনে ঘুরে যাচ্ছে আর তাকে মহল থেকে বাইরে বের করতে চাইছে। ঝ্যাং জানায় যে সে লিউসিকে কোনোভাবেই ভয় পায় না। ফিং জানায় তাকে চিন্তা করতে না, সে যেহেতু অর্থাৎ রাজা যেহেতু জিনফিং এর মুখ না দেখতে চায়, ঘোষণার সময় সবাইকে জানিয়ে দিয়েছে যে তাদের পথ এখন থেকে আলাদা। ফিং যেতে থাকলে রাজা ঝ্যাং তাকে আবার ধরে। জানায় জিনফিংকে যে তাদের পথ মহলেই থাকবে অথচ পথ আলাদা, এটা সে মানতে পারছে না। জিনফিং সামনে থাকবে অথচ তার অস্তিত্ব নেই, এই বিষয়টা রাজা মানতে পারবেন। তাই তার মনে হচ্ছে জিনফিং হয়তো মহল ছেড়েই যেতে চাইছে না। ফিং মনে মনে ভাবে লিউসির কথা মতো সে হয়তো তার মাকে দেখতে পাবে না যদি সে মহল ছেড়ে চলে যায়। ঝ্যাং জানায় জিনফিংকে যে বিচার করার পর সে ভাবলো যে রানীকে সে মহলে থাকতে দেবে। রানী যদি সকলের সামনে উপহাস করে এবং রাজাকে নিয়ে পরিহাস করে সর্বত্র মহলে, তাহলে রানী বা রাজার কারোর জন্যই ভালো হবে না সবার সামনে। তাই সে চাইছে রানীকে সে এখানে মহলে থাকতে তো দেবে, তারা যেহেতু বিবাহিত এবং তাদের দম্পতির মতো ব্যবহার করা। রাজা ঝ্যাং এখানে চাইছে জিনফিং একজন সাধারণ বধূর মতো রাজমহলে সমস্ত কাজ করুক, না বান্না, কাপড় ধোয়া, গোছানো, বাড়ি পরিষ্কার রাখা ইত্যাদি। ফিং বলে খুব সহজ ব্যাপার, সে এগুলো করে নেবে, শুধু অপেক্ষা করতে। ঝ্যাং মনে মনে ভাবে এবার সে রানী জিনফিং এর পিছন থেকে ছাড়িয়ে নেবে। সে তাকে মহলের এত কাজের দায়িত্ব দিয়েছে যাতে বিরক্ত হয়ে জিনফিং তাকে ছেড়ে চলে যায়। মহলের একজন অ্যাটেন্ডারকে লিউ বায়ু জিজ্ঞেস করে যে রানী এখন উপস্থিত হলো না কেন তার পক্ষে। বলে সে অ্যাটেন্ডার জানায় সে জানে না যে রানী কোথায় আছে, সে চলে যায়। বায়ুর অ্যাটেন্ডার লিউ বায়ুকে বলে যে বায়ুকে চিন্তা না করুন, মহারাজ মহারানীর সাথে ঝগড়া করছে। বলে সে যা বলেছে তার কোনো সেই মানে করে। কিন্তু বায়ুর বাবা লিউসি তাকে জানিয়েছে রাজা রানীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বলে এখানে বিষয়টা হয়তো গম্ভীর, তাই লিউসি লিউ বায়ুকে মহলে থাকতে বলেছে। বায়ুর অ্যাটেন্ডার বলে রানী যেহেতু রেগে আছে তাহলে আশা করছে
যে ভালো কোনো কারণ আছে এতে, সামান্য কারণেই ব্যাপারটা তাহলে উপহাসের হয়ে যাবে। বায়ু বলে একজন মানুষ যত খারাপ অবস্থাতে থাকুক না কেন, তো পাগলই হোক না কেন, কিছু শব্দ কিছু আচরণ তারা প্রয়োগ করতে পারে না। ভেবেছিল রানী জিনফিং হয়তো দয়ালু, সে যতই না অজানা থেকে থাকুক না কেন, তার পক্ষে জিনিস সবকিছু। তার এই ব্যবহারে মনে হচ্ছে সে যথেষ্ট অহংকারী ও অনিয়ন্ত্রিত একজন মহিলা। ওর কাছে জিনফিং উপস্থিত হয়ে জানতে চায় এই মহলে কি করছে। বায়ু জানায় যে লিউসি তাকে এখানে জিনফিং এর সাথে থাকতে পাঠিয়ে। তোরে জিনফিং বলে না, কোনোভাবেই না। সে ভাবছে হয়তো লিউসি ভাবছে হয়তো জিনফিং মহল ছেড়ে পালাবে, তাই তাকে নজর রাখতে তাকে এখানে পাঠিয়েছে। বলে এরকম কোনো ব্যাপার না, তার বাবা তো তাকে এরকম কিছু বলেনি। জিজ্ঞেস করে জিনফিং সে যখন ঘোষণা করছিল প্রসারণে এইগুলোর কি মানে ছিল। জিনফিং বলে অনেক বড় গল্প, পরে তাকে বলবে। সেটাও জানায় তার হাতে এখন অনেক কাজ আছে, তাকে সব কাজ করতে হবে। সে সেখান থেকে চলে যায়। দেখায় জিনফিং রাজকীয় পাকশালে এসেছে। চাই আর বাকি শেফরা তার সামনে সমস্ত আইটেম রেখে তাকে বলছে এগুলো তাকে প্রিপেয়ার করতে হবে। সে যদি এত কিছু ভেবে ভয় পেয়ে যায় তাহলে সে না করে দিতে এক্ষুনি পারে। ফিং জানায় জিনফিং কিছুতেই ভয় পায় না, 1 ঘন্টার মধ্যে সে সমস্ত রান্না প্রস্তুত করে দেবে। কি তাকে রাঁধতে হবে সেইটুকু জেনে নিলেই হবে। চাই জানায় তাহলে 1 ঘন্টার মধ্যে 20টা প্রস্তুত করে নিতে পারবে সে। ফিং বলে মহারাজ একদিনে 20টা রান্না খায়। চাই জানায় ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার মিলিয়ে মোটামুটি 60 থেকে 90টা ব্যঞ্জন খায় মহারাজ। মানে মহারাজ দয়ালুতার পরিচয় দিয়েছে। পুরো লাঞ্চের জন্য তাকে শুধুমাত্র 20টা পদ রান্না করতে বলেছে। ফিং সুফাং এর কাছে জানতে চায় এই কথাটা কি সত্যি। জানায় হ্যাঁ, যে মহারাজের কাছে 20টা পদ পরিবেশন করা হয়। ফিং মনে মনে ভাবে এইগুলো আর কিছুই না, মহারাজ তার পিছু ছাড়ানোর জন্য, তাকে বিরক্ত করার জন্য এগুলো করছে। তো জিনফিং এখানে কিছুতেই হার মানবে না, সমস্ত চ্যালেঞ্জ পুরো করবে। ফিং সব শেফদের রান্নাঘর থেকে বেরিয়ে যেতে বলে, মাত্র তার অ্যাটেন্ডার সুফাংকে রেখে দেয়। চলে গেলে সুফাংকে বলে এবার তারা তাদের লড়াই শুরু করবে। সুফাং এদিকে রানীর কাজের গতি দেখে অবাক হয়ে যায়। যে ঝাড়াই বাছাই করা, সেগুলোকে কুটে ধরা এবং সেগুলোকে কুটে তার সবজি আর মাংস কাটাকুটির স্টাইলে দেখে অবাক হয়ে যায় জিনফিং। অ্যাটেন্ডার সুফাং সমস্ত শাক সবজি মাংস একসাথে কুটে তার পাত্রে দিয়ে দেয় ও সমস্ত মশলাপাতি দিয়ে জিনফিং তার এক বয়াম আচার তার মধ্যে ঢেলে দেয়। সুফাং জিজ্ঞেস করলে জিনফিং জানায় এটা তার সিক্রেট আচারের রেসিপি। তো সামগ্রী 1 বছরের সময় ধরে ম্যারিনেট করে রাখা হয়েছে, স্বাদ অতুলনীয় এবং অদ্ভুত। কথাটা শুনে চমকে যায়। বলে তার কি মনে হয় যে এটা খাওয়ার উপযুক্ত। জানায় ভীষণ ভালো খেতে, সে যদি চা খেয়ে তো বুঝতে পারবে। ওর জিনফিং একটু রিল্যাক্স হয়ে বসে এবং সুফাং তাকে চা পান করতে দেয়। চাই আর বাকি সকল শেফ দরজা খুলে সামান্য দেখে। জিনফিং কোনোভাবেই ভয়ভীত নয় এবং কাজ করে সে এখন চা পান করছে। চাই বাকি সকল শেফকে বলে রানী যদি দেরি করে লাঞ্চ দেয় রাজাকে, এখানে সে ভীষণ রেগে যাবে। রান্না হয়ে যাওয়ার পর জিনফিং শেফ চাইকে ডাকে নিজের কাছে আর দেখতে বলে যে তাদের 20টা পদ তৈরি হয়ে গেছে। চাই এসে বলে সে মহারানী শুধুমাত্র স্টু তৈরি। জিনফিং জানায় যে তাদের জিয়ানপা গ্রামে তারা এরকমই করে, সাথে একেবারে সব রান্না করে দেয় ও সেগুলোকে আলাদাভাবে পরিবেশন করে। জিনফিং সুফাংকে আলাদা আলাদা প্লেট আনতে বলে এবং এক রান্নার মধ্যে থেকে সে সব আলাদা রান্না বেছে বার করে দেয় পদ। ও 20টা পদই সে বের করে। দেখে শেফ চাই এবং বাকি সকল বাবুর্চিরা অবাক হয়ে যায়। তারপর শেফ চাইকে বলে যে গুনে নিতে 20টা পদই আছে কি। যে বারবার বলছিল এখন কি মহারাজের সামনে খাবারগুলো পরিবেশন করবেন, মহারাজের যদি খিদে পেয়ে যায় বা পরিবেশনে দেরি হয় তখন যেন শেফ চাই বা মহারাজ তাকে যেন কোনো কথা না শোনে। শেফ চাই তখন বাকি সকল বাবুর্চিদের বলে খাবারগুলো নিয়ে মহারাজের সামনে পরিবেশন করতে। চাইয়েরও এখানে ভীষণ রাগ হয়। সবাই পাকশাল থেকে চলে গেলে সুফাং আর জিনফিং তালি দেন। জিনফিংকে বলে সে খুবই বুদ্ধিমান, তাকে তার কাজের জন্য কংগ্রাচুলেট করে। রাজার অ্যাটেন্ডার সুয়ান রাজাকে গিয়ে জানায় 20টা পদ তৈরি বলা হয়েছিল, সেই বিষয়ে সে সফল হয়েছে। পুরের ভোজনও প্রস্তুত হয়ে গেছে রাজার জন্য। হ্যাং কথাটা শুনে অবাক হয়ে যায়। রাজা হ্যাং জানায় সুয়ানকে যে রানীর সমস্ত রান্নাগুলো ফেলে দিতে এবং তার জন্য অন্য খুব ভালো কিছু খাবার বানাতে। আবার শেফ চাইকে কথাগুলো বলতে গেলে হ্যাং সুয়ানকে থামিয়ে জিজ্ঞেস করে যে রানী যে রান্না করেছে সেগুলো কেমন হয়েছে। সুয়ান জানায় যে দেখতে যেমন হোক না কেন গন্ধ খুবই সুন্দর হয়েছে। হ্যাং সুয়ানকে জানায় যে মানুষের প্লেটে খাবার অনেক কষ্টের পর আর খাবার নষ্ট করা খুবই লজ্জাজনক হবে। চায় রানীর খাবারগুলো চেখে দেখতে। দেখায় রাজাকে সব খাবার পরিবেশন করা হয়েছে। প্রথমে দোনমনো করে 1-2 পদ খেয়ে দেখে যে ভীষণ ভালো হয়েছে। এই পদগুলোর স্বাদও ভীষণ অদ্ভুত। মনে মনে ভাবে যে শেফ চায়ের থেকে মহারানী কিছু অংশে কম না। বেশি করে খেতে দেখে রাজা ঝ্যাংকে শেফ চাই বলে যে শেফ চায়ের খাবার তো কখনো সেভাবে খায়নি। ঝ্যাং জানায় সে কখনো এই জিনিসে কম বেশি করেন এবং বস্তুকে সে সমানভাবে ট্রিট করে। এখানে মানতেই হবে যে শেফ চাই এবং রানীর দুজনেরই রান্নার হাত ভালো। চাই মহারাজকে বলে এক্ষুনি খাবার খাওয়া বন্ধ করতে। মহারাজ বলে শেফ চায়ের সাহস করে হলে এভাবে স্পর্ধা দেখান। চাই তখন বসে পড়ে বলে যে এটা তো মহারাজ উল্টোপাল্টা করছে। আসলে জিনফিংকে সমস্যায় ফেলতে চেয়েছিল যে মহারানী রাজমহল ছেড়ে পালিয়ে যায়। ঝ্যাঙে তখন মনে পড়ে যে হ্যাঁ এটা তো সত্যি, এই জন্যই তাকে এতগুলো কাজ দিয়েছিল যাতে সে বিরক্ত হয়ে মহল ছেড়ে পালিয়ে যায়। এখানে তো বিষয়টা উল্টো হয়ে গেল যে রানীর চক্রান্তে সে ফেসে গেল। ঝ্যাং যখন তাদের দুজনকে জানায় যে রানী যেহেতু রান্না করতে কোনো সমস্যা হয়
বলে তাকে সমস্ত কাপড় ধোয়ার পারমিশন দিতে, ভাবেই তাকে পানিশমেন্ট দেওয়া যাবে। এত জামা কাপড় রাজার ধুতে দিতে হবে। সে ভীষণভাবে ক্লান্ত হয়ে যায় এবং রাতের ঘুমও উঠে যায়। পরে রাজা ঝ্যাং আবার খেতে গেলে তার পেটে প্রবলেম শুরু হয়ে যায়। নিজের পেট নিয়ে দৌড়াতে দৌড়াতে বলতে থাকে যে রানীর খাবার অস্বাস্থ্যকর। এদিকে দেখায় রানী জিনফেংকে প্রচুর কাপড় দেওয়া হয়েছে রাজা ঝ্যাং, এগুলো সব ধুয়ে পরিষ্কার করতে বলা হয়েছে। রাজা ঝ্যাং তাকে জানাতে বলেছে এর মধ্যে সবকিছু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে দিতে। জিনফেং জানায় যে রাজমহলে তো লন্ড্রি পরিষেবা আছে বলে মহারাজের জামা কাপড় তাকে কেন পরিষ্কার করতে হবে। তোরে অ্যাটেন্ডার সুয়ান জানায় যে রাজা জানিয়েছে স্বামীর জিনিসপত্র পরিষ্কার কর পত্নীর কর্তব্যের মধ্যে পড়ে। ফেং জানায় পত্নীর কর্তব্য মাই ফুড। এখানে তাকে শুধু বিরক্ত করতে চাইছে যাতে সে তার থেকে পিছু ছাড়াতে পারে, আর কিছু না। ফেং বলে সে কোনোভাবেই হার মানবে না, সব চ্যালেঞ্জ পুরো করবে। সুফাংকে জানায় যে লন্ড্রি সার্ভিসে যেতে এবং কিছু জিনিসপত্র আনতে তার কাজে লাগবে। এরপর দেখায় রানী জিনফেং একটা বড় পাত্রের মধ্যে রাজার সমস্ত ভালো জামা কাপড় নিয়ে এগুলোকে পা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে রাখছে। ফাং বারবার বলতে থাকে যে পোশাকগুলো খুবই দামি এবং খুবই নাম করা, যার খুব পছন্দের পোশাক। জানায় তার সময় শেষ হয়ে আসছে, তাই তাকে এভাবে কাজ করতে হচ্ছে, আর কিছুই। চিবি চিবি জিনফেং রাগ করে বলতে থাকে যে রানীর এগুলো কর্তব্য, দায়িত্ব এগুলো কর্তব্য, দায়িত্ব সমস্ত কর্তব্য সমস্ত চ্যালেঞ্জ পূরণ করবেই করবে। অ্যাটেন্ডার সুমান সমস্ত জামা কাপড় রাজার সামনে নিয়ে গিয়ে দেখে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কিছু জামা কাপড় ছিঁড়ে গেছে, এর রং ওর ঘাড়ে চলে গেছে। জানতে চাই এগুলো কে করেছে, কার এত সাহস। সুয়ান আর বাকি অ্যাটেন্ডাররা জানে এটা মহারানীর কাজ। ঝ্যাং রেগে বলে এবার বিষয়টা টু মাচ হয়ে গেছে, ভীষণ বাড়াবাড়ি করে ফেলেছে। সুয়ান রাজাকে মনে করিয়ে দেয় যে এখন তাহিয়ে হলে রাজ্যসভায় রাজাকে যেতে হবে। বলে তার মন ভালো নেই তাই সে যাবে না, সবাইকে ডিসমিস করে দেয়। ওই চলে গেলে রাজা ঝ্যাং মনে মনে বলতে থাকে এবার যদি রাজা ঝ্যাং কঠোর বা নির্দয়ী হয়ে ওঠে এর জন্য তাই রানী জিনফেংই থাকবে, আর কেউ তাকে দোষ দিতে পারবে না। পর দেখায় রাজা শাস্তি দিয়েছে জিনফেংকে যে তাকে মহলের রাস্তাফল পরিষ্কার করতে হবে। সুয়ান এবং সুফাং গেছে রানী জিনফেং এর সাথে, তাকে জানাচ্ছে গত 3 দিন ধরে আস্তাবল পরিষ্কার করা হয়নি। জিনফেং বলছে অদ্ভুত মানুষ, কি বিভৎস গন্ধ বেরোচ্ছে এখান থেকে, তো কাজের লোক থাকতেও একটা আস্তাবল পরিষ্কার করতে পারেনি কেউ। উনি সে সুয়ান ডাকলে বাকি তাজদাসীরা এসে জিনিসপত্র দিয়ে দেয় আস্তাবল সাফাই করার। এগুলো ব্যবহার করে সুফাং এবং রানীকে আস্তাবল পরিষ্কার করতে হবে। সুয়ান রানীকে জানায় যে রাজা বলেছে একজন ভীষণ পরিশ্রমী এবং সক্ষম মানুষ, সে আশা করেছে সে আস্তাবল পরিষ্কার করে দেবে। বলে সুয়ানকে কথাগুলো শুনে প্রশংসা মনে হলেও বলে রাজা এখানে চায় যে শ্রমিকের কাজ করুক রানী জিনফেং। এটাও বলে যে তাদের জিয়ানফা গ্রামে চল আছে ওনার বিষটাকে খাদ রূপে ব্যবহার করা, সেগুলো গাছপালায় দিলে সেগুলো অতি উত্তম রূপ দেখা দেয়। ওই চলে গেলে সুফাং জানতে চায় রানী জিনফেং এর থেকে সে কি পুরো আস্তাবল একা পরিষ্কার করবে। ফেং বলে সুফাংকে সে কি শোনেনি যে ঝ্যাং কি বলেছে, একটা সত্যি কথা সে বলেছে যে জিনফেং একদম পরিশ্রমী এবং সক্ষম মানুষ। সুফাং এবং জিনফেং আস্তাবল পরিষ্কার করতে শুরু করে। পর দেখায় আস্তাবল পুরো পরিষ্কার হয়ে গেছে এবং সেখানে অ্যাটেন্ডার সুয়ান রাজা ঝ্যাং এবং আস্তাবলের মুখ্য আধিকারিক আছে। ঝ্যাং বলছে বাহ খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে এবং দুর্গন্ধও চলে গেছে। বলে মুখ্য আধিকারিককে রাজা ঝ্যাং জানতে চায় যে এগুলো কি রানী একা করেছে। মুখ্য আধিকারিক আস্তাবলে জানায় হ্যাঁ এগুলো রানী একা করেছে, কিন্তু তাই নয় ঘোড়ার পৃষ্ঠা নিয়ে সে বাগানে পাঠিয়ে দিয়েছে রাজকীয় মহলের সার দিয়ে ভালো উত্তম রূপে সার তৈরি হবে। ঝ্যাং বলে এগুলো হয়তো তার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, কোনো কমপ্লেন ছাড়াই রানী এগুলো পূরণ করেছে। বলে এটা একটা ভালো লেসন হয়েছে রানীর জন্য, এবার বুঝতে পারবে যে রাজা হেলা ফেলার বস্তু নয়। বলে মুখ্য আধিকারিক রাজা ঝ্যাংকে জানায় কিন্তু একটা সমস্যা হয়েছে। বলে এই তো রানী নিশ্চয়ই কিছু সমস্যা তৈরি করেছে। বলে আধিকারিক জানায় রানী কাজে কোনো সমস্যা তৈরি করেনি, কিন্তু এটা ইউনিয়নের ইউনিয়ন রাজা ঝ্যাংয়ের খুবই পছন্দের ঘোড়া। রাজা ঝ্যাং আস্তাবলে গুনে দেখে যে তার ইউনিয়ন সেখানে পছন্দের ঘোড়া নেই। জানতে চাইলে কোথায়, দেখে শান্তনুন ঘরের মধ্যে শুয়ে আছে দাঁত মুখ খিচিয়ে ঠান্ডাতে। ইউনিয়নের কাছে ছুটে যায় রাজা ঝ্যাং তাকে ধরে কাঁদতে থাকে। অবস্থা ইউনিয়নের কে করেছে, গায়ের সমস্ত ফার কোথায়। বলে মুখ্য আধিকারিক জানায় যে রানী রাস্তাবল পরিষ্কার করার সময় দেখে যে ইউনিয়ন খুব হাঁচি দিচ্ছে, তাই রানীর মনে হয়েছে ইউনিয়নের হয়তো খুব গরম লাগছে, কষ্ট হচ্ছে। রাস্তাবল পরিষ্কার করলে রানী তার গায়ের সব ফার খুলে নিয়েছে। ঝ্যাং এখানে রেগে বলে যে রানী তার জামা কাপড় সাথে আর বাকি জিনিসগুলোর সাথে যা যা করেছে তাতে এত বেশি তার রাগ হয়নি। ইউনিয়নের সাথে যেটা করেছে সেটা কোনোভাবেই ঠিক না। ইউনিয়নকে বলে কোনোভাবেই চিন্তা করতে না, রানীর থেকে তার বদলা সে নেবে। এদিকে দেখা রাজার কক্ষে রাজা বসে আছে, বাকি তার সহযোগীরা তার কাছে এসে ক্ষমা চাইছে। সু রাজাকে জানায় যে তাকে রক্ষা করতে সে অসফল হয়েছে, এর জন্য সে মার্জনা চাইছে। জানায় সে কখনই খাবার খেয়ে রাজার ডায়রিয়া হবে, সেই বিষাক্ত খাবারগুলো সে তাকে কখনো পরিবেশন করতোই না। যদি এই কাজটা না করতো পরপর এই সব ঘটনাগুলো হতো না। কমান্ডার সু জানায় রানী জিনফেং এর কার সন্তান সে এখানে ভাববে না। আসল ব্যাপারটা হয়েছে যে রাজা ঝ্যাংয়ের নাকে দম করে দিয়েছে, সে অতিষ্ঠ হয়ে গেছে রাজা ঝ্যাং, তাই রানী জিনফেং এখানে শাস্তির যোগ্য। তাই সে যায় রানী জিনফেং কে বাজেয়াপ্ত করতে। তখনই সেখানে রাজকুমার চৌং এসে উপস্থিত হয়। কমান্ডার সুকে জিজ্ঞেস করে যে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। শেফ চাই জানায় যে কমান্ডার সু রানীকে বাজেয়াপ্ত করতে যাচ্ছে। জিজ্ঞেস করে কেন, কি হয়েছে। ঝ্যাংকে এখানে চুপ থাকতে দেখে
জিজ্ঞেস করে যে এবার মুখ ঝুলিয়ে রাখার কি মানে, কি সে জিনফেং এর কথা ভাবছে। এর কথা শুনেই রাজা ঝ্যাং কেঁপে ওঠে আর চমকে বলে, তার সামনে জিনফেং এর নাম না নিতে তার কথা শুনেই তার শরীর অবশ হয়ে যাচ্ছে। কুমার চোং সবাইকে বলে যে কিছুদিন ইনভেস্টিগেশন করার পর বুঝতে পেরেছে যে রানী জিনফেং একদমই তার বাবা লিউশির মতো, দুজনেই সহজ সরল মানুষ। নাম ঝ্যাং বলে তার কান আছে, শুনতে পাচ্ছে, বলতে থাকুক। তখন কমান্ডার সুয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে একজন যোদ্ধা সে একবেলায় কবাটি অন্ন গ্রহণ করে, সে সুজানায় 5 বাটি কেন? কুমার চোং বলে সে একজন যোদ্ধা, কিন্তু একজন মহিলাকে সে হারাতে পারলো না। এই বিষয় সু বলে অসম্ভব, এটা হতে পারে না। কুমার চোং জানায় যে ঘৃণিত বলে অপমান করার পর তার দাদা রানী জিনফেং এর গিয়ে সেখানে দাসদাসীদের থেকে কিছু ইনফরমেশন প্রাপ্ত করেছে, এগুলো একটা ডায়েরির মধ্যে লিখেছে আর সেটা রাজাকে সে দেখতে বলে। ডায়েরি খুলে দেখে যে রানী 5 ভাগের চাল খায়, বলে যে একবেলার খাবারে মহারানী রান্নার 5 ভাগই খেয়ে নেয়। শুনে এবং সেখানে উপস্থিত সবাই চমকে দেয়। একে দেখায় রানী তার খোরাক পূরণ করে নিয়ে চিকেন লেগ পিস দুটো হাতে নিয়ে চলে যায়। লিউ বাই আর তার অ্যাটেন্ডার তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তার খাবার পরিমাণ দেখে। যার পরে ডায়েরির মধ্যে আরেক জায়গায় লেখা যে রানী জিনফেং তার হাসির পেছনে তার খারাপ উদ্দেশ্যগুলো লুকিয়ে রাখে, প্রতিটা জিনিসকে নিজের মতো করে করার জন্য ব্যস্ত হয়ে থাকে, এগুলো সে করেও ফেলে। একে দেখায় রানী বসে বসে ফল খাচ্ছে এবং লিউ বায়ু বই পড়ছে। লিউ বায়ুকে জিজ্ঞেস করে যে তার কি চোখে ব্যথা করছে না, এতক্ষণ ধরে পড়ে পড়ে। উত্তরে বায়ু জানায় তার সে মাত্র 1 ঘন্টায় পাঠ গ্রহণ করেছে। বলে সে তাকে একটা মজার ধাঁধা শোনাচ্ছে, সে শুনতে বলে না, সে শুনতে চায় না, সে পড়তে চায়। বলে ঠিক আছে, সে তাকে তাহলে একটা জোক ক্র্যাক করে শোনাচ্ছে। তা বলার পরও লিউ বায়ু হাসেন। বলে ঠিক আছে, যেহেতু মজার ছিল না তাহলে লিউ বায়ুকে সে কিছু পান করতে দিচ্ছে। উঠে লিউ বায়ুর জন্য কিছু পানীয় দিতে গেলে সেটা তার বইয়ের মধ্যে পড়ে যায়। সেইটা নিয়ে ঝাড়তে থাকে। বলে এবার তো সে আর কোনোভাবেই পড়তে পারবে না। তার মুড লাইট করার জন্য আবার কিছু জোক ক্র্যাক করতে থাকে। লিউ বায়ুর এখানে ভীষণ রাগ হয়ে যায়, সে রেগে যায়। দেখায় চোং আবার সবাইকে বলছে যে গৌরবান্বিত মহিলা একজন লিউ বায়ু, সেও কোনোভাবে তার বৌদি অর্থাৎ রানী জিনফেং এর মোকাবিলা করতে পারে। সে চংকে বলে দেখে মনে হয় সে লিউ বায়ুর প্রতি খুবই রুচি রাখে। থতমত খেয়ে বলে এটা জাস্ট মজার কথা। তার মনে হয় যে জিনফেং কোনোভাবে মহল ছাড়তে চায় না, কিন্তু এখন লিউ বায়ু তার পেছনে আছে, মনে হচ্ছে সে তার উপরও নজর রাখছে। তাই এখানে ডায়েরিতে তো অনেক পেয়ে যাচ্ছে, এখানে রানী জিনফেং অনেক বাজে কাজ করেছে এবং জানায় যে হ্যাঁ দাসদাসীরা অনেক কথা বলছিল, কিন্তু বিষয়টা হতো অতিশয়। এখানে একটা সত্যি কথা চোং জানতে পেরেছে, রানী পেট হিসেবে একটা মাকড়সাকে রেখেছে, তাকে সে পেটিং করে। জানায় যে পেট হিসেবে আজ পর্যন্ত কোনো মাকড়সাকে রাখতে কেউ দেখেনি, কিন্তু রানী একদম গল্পের খলনায়িকাদের মতো। চাই রাজা ঝ্যাংকে বলে যে একসময় তো প্রশংসা করেছিল রানী, যে রাজা কখনোই ভাবতে পারেনি যে রানী এরকম হবে। তো বলেছিল রানী কোনোভাবেই তার বাবার মতো খলন না। ঝ্যাং জানায় সে তো জিনফেং এর মিলনসার অবস্থা দেখেছিল যে সে একজন শান্ত প্রাণী, তার মুখটা একটু কঠিন, হয়তো সে ধোকা খেয়ে গিয়েছিল। ঝ্যাং বলে কিন্তু এখন তার মনে হচ্ছে যে যতক্ষণ রানী তার সাথে মহলে থাকবে কখনোই সে শান্তি পাবে না। তার পিছু ছাড়ানোর জন্য তাকে কিছু একটা করতে হবে। চিকিৎসক সেনেও রাজাকে বলে যে সে লিউশির মেয়ে, তার থেকে পিছু ছাড়ানো এত সহজ না। ঝ্যাং বলে সে তো জানে এই বিষয়টা, সে এজন্যই চাইছে যে রানী যাতে নিজে থেকেই চলে যাক মহল ছেড়ে। সু বলে সে যখন রানীর মায়ের খোঁজ করতে জিয়ানপা গ্রামে গেছিল তখন একটা গুজব শুনেছিল। সেই গুজবটা হলো যে জিয়ানপা গ্রাম এমন সব মহিলাদের দিন পূর্ণ, মহিলারা তাদের পতিদের জন্য দুর্ভাগ্য বয়ে আনে। তোমার চোখ জানতে চায় কমান্ডার সুয়ে থেকে আর কিভাবে দুর্ভাগ্য বয়ে আনে। সু জানায় হয়তো মৃত্যুর কারণ হতে পারে রাজা ঝ্যাংয়ের রানী জিনফেং, কারণ সে জানতে পেরেছে জিয়ানপা গ্রামে গিয়ে অনেক পুরুষ মারা গেছে দুর্ভাগ্যর কারণেই তাদের স্ত্রীর দ্বারা। কথাগুলো শুনে রাজকুমার চোং তার দাদা রাজা ঝ্যাংকে সান্ত্বনা দেয় যে তাকে কোনোভাবেই ভয় না পেতে। ঝ্যাং এখানে কাচুমাচু খেয়ে তার মুখ ছোট হয়ে যায়, ভীষণ ভয় লাগে, কিন্তু তবুও সে বুকে বল নিয়ে বলতে থাকে একজন রাজ্যের সম্রাট, সে কোনোভাবেই ভীত নয়। যদিও হতে পারে গুজবটা সত্যি, তাও এতে সে কোনোভাবেই পিছু হটে যাবে না। তাকে রাজ্যের অনেক কাজ করতে হবে আর সবসময় রানীর পেছনে পড়ে থাকতে পারে না সে। তাই সে তার সহযোগীদের দায়িত্ব দেয় একটা পরিকল্পনা তৈরি করতে এবং রানীকে বিষয়টা সমাধান করতে। সহযোগীরা সবাই একসাথে জানায় তাই হবে, রানীর বিষয়টা সমাধান করবে ঠিকই। এদিকে দেখায় রাজার সহকারী এবং রাজকুমার চোং যেতে যেতে কথা বলতে থাকে, তাদের একটা ভালো রকমের পরিকল্পনা তৈরি করতে হবে। তাই জানতে চায় তার একটা প্রশ্ন আছে যে রাজা এটা কেন বললো যে রানী একজন মহিলা, তাই তাদের সাবধানে কাজ করতে হবে। তোমার চোখ বলে সেখানে একজন রানী পদে অধিষ্ঠিত মহিলা, সে থেকেও বড় কথা গ্র্যান্ড চ্যান্সেলর লিউশির মেয়ে, তার উপর পরোক্ষভাবে কাজ করতে হবে, প্রত্যক্ষভাবে না তার গায়ে হাত দেওয়া যাবে না, মৌখিকভাবে খারাপ আচরণ করতে পারে তারা। সু জানায় জিয়ানপা গ্রামে যখন সে গিয়েছিল বিষয় সবার থেকে সে জানতে পেরেছে যে তাদের রানী কোনো বিষয়ে কিছু ভয় পায় না, একটা জিনিস ছাড়া, সেটা হলো প্লাস্টিক সার্জারি। কথাটা বলা মাত্র সেখানে সবার মাথায় প্ল্যান আসে। দেখায় রাজকীয় পাকশালায় রানী জিনফেং রান্না করছে। রাজার যার অ্যাটেন্ডার সুয়ান এসে রানী জিনফেং
জিনফিংকে বলে রাজা তাকে সব কাজ থেকে বিরত দিয়েছে। জিনফিং বলে বাবা সূর্য কি তাহলে পশ্চিম দিক থেকে উঠলো না তো? বলে তাদের রাজার কি হয়েছে? তা কি তাহলে এত তাড়াতাড়ি হার স্বীকার করে নিল? কি দুর্বল মানুষ সে, এতদিন হয়েছে তাকে স্ট্রং কন্টেন্ডার ভাবছিল। চলে গেলে জিনফিং সুফাংকে ডেকে বলে তো রান্নার জন্য সব সামগ্রী তৈরি হয়ে গেছে। বায়ুকে যেন সুফাং জানিয়ে দেয় গার্ডেনে আসতে, সেখানে বসে পার্টি করবে। দিকে দেখায় জিনফিং লিউবাওকে নিয়ে গার্ডেনে গেছে, সহচরী বলে সম্বোধন করবে। বায়ু বলে তাকে সে সহচরী বলে কেন সম্বোধন করছে। পরে জিনফিং জানায় যে মহারাজের এমন সহযোগী আছে তাকে সে অনেক উপাধি দিয়ে বলে। জিনফিং তার একজন আত্মীয়কে কেন সহচরী বলতে পারে না। জিনফিং লিউবাওর খুব তারিফ করে যে সে ভীষণ সুন্দর দেখতে, দুর্লভ সুন্দরী, আত্মীয় এবং প্রচন্ড নলেজেবল মেয়ে। এরকম জ্ঞানীগুণী মানুষ লাখে পাওয়া যায়। বলে তারা দুই বোন ওয়াইন খেতে খেতে গার্ডেনে ফুল দেখতে দেখতে কথা বলতে পারে। বায়ু জিনফিং এর সব কথা মনে পড়ে তার ভয় পেয়ে যাদেরও পেট খারাপ হয়ে গেছে, বাকি সমস্ত ঘটনা। বায়ু বলে যে তার শরীরটা ভীষণ খারাপ, তাই সে হয়তো গ্রহণ করতে পারবে না খাবার বা মদ। সে রানীর কাছ থেকে ক্ষমা চাইছে। জিনফিং বলে ঠিক আছে, তার যদি শরীর অসুস্থ হয়ে থাকে সে তাকে জোর করবে না। এই এক্সকিউজটা মেনে নিল। সত্যি যে জিনফিং কষ্ট করে রান্না করেছে আর তার সাথে ভাগ করে নেওয়ার মতো কেউ নেই রাজমহলে। বায়ু সেখান থেকে চলে গেলে রাজার সহযোগী এবং তার দেওর চোং সেখানে উপস্থিত হয়। সকল সহযোগী এসে বলে যে রাজা যে ব্যবহার করেছে সেটা খুব অনুচিত ব্যবহার করেছে জিনফিং এর সাথে। তাই তারা ভাবছে যে রাজাকে তো তারা মুখের উপর কিছু বলতে পারবে না, তাই রানীকে একটু সাহায্য করতে এসেছে, প্রবেদনা তাদের সাথে ভাগ করে নিতে এসেছে, তাই তার জন্য ওয়াইন এনেছে। বলে এই কথাটাতে একদম ঠিক বলেছে। রাজা ঝ্যাং খুবই খারাপ কাজ করেছে বলেই জানে এবারে দোষটা রাজা ঝ্যাংয়েরই। তাই সবাই ওয়াইন পান করতে শুরু করে টোস্ট করে। তোমার চোখ এখানে মুখের সামনে এনেও কাঁধের পাশ দিয়ে ফেলে দেয়, গ্রহণ করে না কোনো ড্রিঙ্ক। বাকি সবাই গ্রহণ করে। জিনফিং বাকি সহযোগীদের জানায় যে খুব ভাগ্য করে তারা এসে অনেক কষ্ট করে সকলের জন্য রান্না করেছিল। হয়েছে ভাগ করে নেওয়ার মতো লোকেরা চলে এসেছে, তার রান্না করা জিনিস সবার পাতে দিতে থাকে। সকল এখানে আবার ভয় পেয়ে যায় রানীর খাবারের কথা ভেবে। ভাবে যে তারাই তাদের চালে উঠে পড়ে গেল। চাই ভাবে রানীর খাবার খেয়ে রাজার দুদিনের পেট খারাপ হয়ে গেছিল। কমান্ডার সু ভাবে রাজার জন্য এটা হয়তো তাকে করতেই হবে। শক সেনেও ভাবে সেই খাবারগুলো কি খেতে পারবে না। শক সেনেও বুদ্ধি করে বলে জিনফিংকে যে সে আগেই দুপুরের ভোজন করে নিয়েছে, তাই সে শুধুমাত্র পান করতে চাইবে। জিনফিং বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। সকলেও চিকিৎসকের বুদ্ধিতে আবার পান করতে শুরু করে, রানীকে বারবার পান করাতে থাকে। মদ পান করার পর সবাইকে বলে মানতেই হবে দারুণ ওয়াইন এটা। কাপ গ্রহণ করার পরই তার একেবারে নেশা হয়ে গেছে বলে সে বেহুশ হয়ে যায়। সকলে উঠে তাকে কাঁধে করে তুলে নেয় সাথে নিয়ে যাওয়ার জন্য। সেখানে চিন্তিত হয়ে পড়ে, রানীকে ধরতে যায়। কমান্ডার সু তাকে ধমকে থামিয়ে দেয় আর বলে যে এটা রাজার আদেশ। তারা তুলে নিয়ে যেতে গেলে সুফাং বারবার বলতে থাকে তারা মহামহিমকে কোথায় নিয়ে যাচ্ছে। সু বলতে থাকে সে তো বললোই যে এটা রাজার আদেশ, তাকে বেশি ভাবতেন। চিৎকার করতে গেলে কমান্ডার সু তাকে তলোয়ার বের করে ভয় দেখে, বলে যে সে কিছু দেখেনি, কথাটা মাথায় রাখে। দিকে দেখায় রাজার সহযোগীরা রানীকে কাঁধে করে নিয়ে লিংশু একাডেমিতে এসেছে। দিকে দেখায় রাজা তার ঝ্যাং তার আধিকারিকদের নিয়ে কথা বলছে। ঝ্যাং জানাচ্ছে তার রাজ্যে কোনো জায়গায় কিছু সমস্যা দেখা দিয়েছে, জায়গায় বান কোনো পীড়িত, কোনো জায়গায় সুখা পীড়িত, তাদের জন্য আলাদা করে ক্যাম্প করতে এবং যা যা প্রয়োজন ওগুলো ভালো করে মেটাতে। বিষয়ের আদেশ তাদের হাতে চিঠি রূপে তুলে দিতে গেলে কেউ অ্যাকসেপ্ট করে না। রাজা বারবার বলে তার আদেশ অ্যাকসেপ্ট করতে। রাজ্যের একজন আধিকারিক ঝ্যাংকে জানায় যে তারা এই বিষয়ে গ্র্যান্ড চ্যান্সেলর লিউসির সাথে মতামত নেওয়ার বিষয়ে জানতে চাইছে। কথাটা শুনে ভীষণ রেগে যায়। ঝ্যাং বলে যে এইসব বিষয়ে অপেক্ষা করতে রাজি আছে, কিন্তু যার রাজ্যের অকাল পীড়িত তাদের কি হবে। দিকে দেখা রাজার অ্যাটেন্ডার সুয়ান এসে রাজাকে বলে যে সুফাং দেখা করতে এসেছে। অনুমতি দিলে সুফাং এসে রাজাকে জানায় রাজার সহযোগীরা মহারানীকে ওয়াইন পান করি বেহুশ করে দিয়ে লিংশু একাডেমিতে নিয়ে গেছে, এটা কি তার আদেশ ছিল? ঝ্যাং মনে মনে ভাবে তারা খুব তাড়াতাড়ি পরিকল্পনা কাজ করতে শুরু করেছে, একটু বেশি তাড়াতাড়ি। ফাংকে জানায় যে হ্যাঁ এটা তাদেরই আদেশ ছিল, বলেছে এই কাজটা করতে। ফাং জানায় ঠিক আছে, সে বুঝে গেছে। সবার একজন আধিকারিক জানায় যে তারা নির্ণয় নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে তারা চয়ন করতে এবং সেগুলো নিয়ে গ্র্যান্ড চ্যান্সেলরের সাথে তারা কথা বলতে চায়, তারপর সেগুলো রেজাল্ট নিয়ে কাজ করতে চায়। জানায় ঠিক আছে, তাদের যদি তাই মনে হয় গ্র্যান্ড চ্যান্সেলরের বাড়ি গিয়ে তারা চর্চা করে নিবার যার নির্ণয় নেওয়া হবে সেই বিষয়ে যেন তাকে সূচিত করে দেওয়া হবে। কানের পাশে আসতে করে রাজা ঝ্যাং জানায় তার সাথে লিংশু একাডেমি যেতে। দিকে দেখা লিংশু একাডেমিতে মহারানী বেহুশ অবস্থায় হয়ে আছে এবং তাকে বেঁধে রেখেছে। কোন বাদেরই তার হুঁশ আসে এবং সে চারিদিকে তাকিয়ে সে সুফাংকে ডাকতে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।